হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তো জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে এনবিএ ফাইনাল নিক্সের বিজয় এবং নিউ ইয়র্ক সিটিতে ঐতিহাসিক বিজয় র্যালি, মেয়র মামদানির উদ্যোগ। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে ইসরায়েল ও গাজা যুদ্ধ ইস্যুতে নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট 38-এর অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমারকে নিয়ে বিতর্ক তুঙ্গে কমিউনিটিতে, এবং কমিউনিটি তাদের প্রতিক্রিয়া আত্মপক্ষ সমর্থন নিয়ে যা বলছেন জেনিফার, এই বিষয়টি আজকে আমরা দেখাবো এবং আলোচনাও করব। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কর্তৃক ইসরায়েলকে হুঁশিয়ারি ও ইসরায়েল কর্তৃক ইরান চুক্তিতে বিস্ময় প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, জনাব বদরুল খান এবং খায়রুল ইসলাম খোকন ও আরিফ রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। চাচ্ছি নাজমুল হাসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, জুন মাসের 18 তারিখ। বিশ্বকাপে যেতে আছে সমগ্র নিউ ইয়র্ক, সমগ্র বিশ্ব বলা যায়, যদিও তার মাঝেই অন্য খবর, বিশ্বকাপের খবর পরে আসি, অন্য খবরের আগে যাই একটু। যুক্তরাষ্ট্রের সাথে ইরান চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অবরোধ তুলে নিয়েছে ইরাকের এবং ইরানের বন্দরগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অবরোধ তুলে নেওয়ার প্রেক্ষাপটে প্রধান মিত্রের সমালোচনা না করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট যেটা বলার চেষ্টা করেছেন মূলত সেটা হচ্ছে যে আমেরিকা হচ্ছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং আমেরিকা যা করে তার সমালোচনা না করার জন্য তিনি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এবং দুই দেশের মধ্যে এই ক্রমবর্ধমান ফাটলকে স্পষ্ট করে তোলে প্রেসিডেন্ট বার্নস এবং দিন কয়েক আগে ক্রমবর্ধমান হারে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ইসরায়েলের বিষয়ে মোটামুটি এই দুই দেশের সম্পর্ক যে ফাটল ধরেছে সেটির স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে পাশাপাশি মৌলিক আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার কথা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। ভবিষ্যতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে কি বাধা দেবে অথবা কে বাধা দেবে, এই প্রশ্নের সাংবাদিকদের এই ধরনের এক প্রশ্নের জবাবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে তার ভাষায়। তাই পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের প্রচুর অর্থের প্রয়োজন। যুক্তরাষ্ট্র ইরানকে একটি অনৈতিক অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রেখেছে, ভাইস প্রেসিডেন্ট বলেছেন সেটা। এবং যতক্ষণ না তারা তাদের আচরণে মৌলিক পরিবর্তন আনছে ততক্ষণ পর্যন্ত আমরা এই চাপ শিথিল করব না, সেটাও তিনি বলেছেন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি বলেছেন আজকে, গত দিন কয়েক আগে অবশ্য, যে ইসরায়েল যদি না থাকে তাহলে যুক্তরাষ্ট্রেরই অস্তিত্ব থাকবে না। গত মঙ্গলবার 16 জুন সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরের ওয়েস্ট ব্যাংক যেটাকে বলা হয়, বেথলেহ্যাম থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত হ্যারোডিয়াম ন্যাশনাল পার্কে আয়োজিত এক বসতি স্থাপনকারী সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। 2025 সালের এপ্রিল থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হাকাবি এই মন্তব্য করেন ট্রাম্পের বক্তব্যের ঠিক কয়েক ঘন্টা পর। ফ্রান্সের G7 সম্মেলনের এক ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমি এবং যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকতো না। আর স্থানে নিযুক্ত রাষ্ট্রদূত বললেন ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না। এখন দেখা যাক এই রাষ্ট্রদূতের ভাগ্যে কি ঘটে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতার পর 5 মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো নিউ ইয়র্ক সহ আশেপাশের শহরগুলিতে জ্বালানি তেলের দাম $4 নিচে নেমে এসেছে। আমি নিজেই দেখেছি এক পাম্পে $3.91 এবং ধীরে ধীরে আরো কমবে। তবে এটি $3 নিচে নামবে কিনা সে নিয়ে প্রশ্ন রয়েছে, যেটি ফেব্রুয়ারি মাসে ইরানে আক্রমণ করার আগে যুক্তরাষ্ট্র কর্তৃক সেটি ছিল $3 নিচে। সেই অবস্থায় যাবে কিনা, যেতেও হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে। ওবামা মিউজিয়াম আজ বৃহস্পতিবার শিকাগো শহরে নিজের প্রেসিডেন্সিয়াল মিউজিয়াম বা জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনে এক অসাধারণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বারাক ওবামা
তার সাথে ছিলেন আরো ৩ জন সাবেক প্রেসিডেন্ট। এই আয়োজনে রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় তারকা, স্পোর্টসম্যান, ক্রীড়াবিদ এবং আন্তর্জাতিকভাবে পরিচিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও একত্রিত হয়েছিলেন শিকাগো শহরে। ব্রুস স্প্রিংস্টিন ও স্টিভি ওয়ান্ডারের আগে মঞ্চে একে একে পারফর্ম করেছেন বেনো, জন লিজেন্ড, ক্রিস্টিনা আগুইলেরা, মার্ক অ্যান্থনিও, এডি ডেডার। উপস্থিত জনতার উদ্দেশ্যে সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমি আশা করি এই কেন্দ্রটি অর্থাৎ ওবামা সেন্টার আমাদের গণতান্ত্রিক বিশ্বে গণতন্ত্রের বিশেষত্ব ও গুরুত্বকে তুলে ধরবে এবং নাগরিক হিসাবে আমাদের যৌথ দায়িত্ব পালনের মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি তা আমাদের মনে করিয়ে দেবে। প্রেসিডেন্ট ট্রাম্পের অনুপস্থিতি কিংবা কোনো বক্তা বা পরিবেশনকারীর বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম উল্লেখ না করা উভয় বিষয় ছিল বেশ লক্ষণীয় আজকের অনুষ্ঠানে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প $850 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই ওবামা সেন্টারকে পুরোপুরি বিপর্যয় বলে অভিহিত করেছিলেন। আজকে আরেকটি জরিপে দেখা যাচ্ছে যে সিএনএন এই জরিপটা চালিয়েছে যদিও, এবং সেই জরিপের ফলাফল অনুযায়ী যুক্তরাষ্ট্রের জীবিত প্রাক্তন ও বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে বারাক ওবামাই সবচেয়ে জনপ্রিয়। জরিপে দেখা গেছে 57% আমেরিকান ওবামাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন এখনো। তুলনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই হার মাত্র 34%। ওবামার প্রতি ইতিবাচক 57%, ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইতিবাচক 34%। অন্যদিকে 30% ইতিবাচক মতামত নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ওবামা এবং ট্রাম্পের পরেই অবস্থান করছেন। জরিপ অনুযায়ী রাজনৈতিকভাবে স্বতন্ত্র বা কোনো দলের সাথে যুক্ত নন এমন ভোটারদের মধ্যে ওবামা উল্লেখযোগ্যভাবে ভালো অবস্থানে ছিলেন এবং নিজের দলের ভেতরেও তিনি ব্যাপক সমর্থন ধরে রেখেছেন এখনো পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল প্রসঙ্গে আজকে আরেকটি তথ্য এসেছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নাগরিকত্ব বাতিলের ক্ষমতার এক নজিরবিহীন প্রয়োগের কথা উল্লেখ করে ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা বিচার বিভাগের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসন অক্টোবর মাসে শেষ হতে যাওয়া অর্থবছরের মধ্যেই বিদেশে জন্মগ্রহণকারী আরো 250 জনেরও বেশি নাগরিকের মার্কিন নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রে আনুমানিক 2,40,00,000 নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তি, যাদেরকে ন্যাচারালাইজড সিটিজেন হিসেবে উল্লেখ করা হয়, তারা রয়েছেন। তাদের তুলনায় 250টি মামলা সংখ্যায় নগণ্য মনে হতে পারে, তবে এটি নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়ার ব্যবহারে এক উল্লেখযোগ্য বৃদ্ধিকে নির্দেশ করে। এমন একটি আইনি পদক্ষেপ অতীতের প্রশাসনগুলোর আমলে খুব কমই ব্যবহৃত হয়েছে। 1990 থেকে 2017 সালের মধ্যে যুক্তরাষ্ট্র সরকার বছরে গড়ে মাত্র 11টি নাগরিকত্ব বাতিলের মামলা দায়ের করেছিল। $38 মিলিয়ন ডে কেয়ার জালিয়াতি মামলায় ব্রুকলিনে পাকিস্তানি কমিউনিটি নেতা, কমিটি বোর্ড মেম্বার পারভেজ সিদ্দিকীকে গত সোমবার গ্রেফতার করা হয়েছে এবং তিনি সেখানে অত্যন্ত প্রভাবশালী কমিটি লিডার ছিলেন, পাকিস্তানি কমিটি নেতা ছিলেন এবং ডেমোক্রেটিক পার্টির সাথে তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল নিউ ইয়র্ক স্টেট এবং সিটি ডেমোক্রেটিক নেতৃত্বের সাথে। সেই পারভেজ সিদ্দিকীকে $38 মিলিয়ন ডে কেয়ার জালিয়াতির মামলায় গত সোমবার গ্রেফতার করা হয়েছে। এবার বাংলাদেশ একটি তাৎপর্যপূর্ণ খবর যদিও, আর সেটি হচ্ছে 2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 41%, যা সর্বকালের রেকর্ডের কাছাকাছি অবস্থায় চলে এসেছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের এই আমানত বৃদ্ধির মূল চালিকা শক্তি হলো দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। 2024 সালে যেখানে বাংলাদেশি ব্যাংকগুলো জমার পরিমাণ ছিল 57,66,00,000 সুইস ফ্র্যাঙ্ক, 2025 সালে তা 43% বেড়ে দাঁড়িয়েছে 82,27,00,000 ফ্র্যাঙ্ক। 2025 সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর জমা রাখা অর্থের পরিমাণ 41% বেড়ে প্রায় 83,42,00,000 সুইস ফ্র্যাঙ্ক, প্রায় 12,763 কোটি টাকার মতো জমা হয়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক আজ বৃহস্পতিবার যে বার্ষিক আর্থিক পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে এই চিত্র উঠে এসেছে। এটি ইতিহাসে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জমার রেকর্ড। এদিকে বাংলাদেশের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানিয়েছেন যে সুইজারল্যান্ডে বাংলাদেশি ব্যাংকগুলোর এই তহবিলের পরিমাণ
মূলত সাধারণ ব্যাংকিং কার্যক্রমের অংশ, কোনো অবৈধ সম্পদ বা পাচার হওয়া অর্থ নয়, এটি বলেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তা। এবার বিশ্বকাপ ফুটবলের খাতায় খেলায় আসি। আজকে ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। মোট এ পর্যন্ত ৩টি খেলা হয়েছে, আরেকটি খেলা চলছে মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। কানাডা আজকে ৬ গোলে হারিয়েছে। এটি বিশ্বকাপে কানাডার ১ম বিজয় এবং সেখানে আজকে কানাডার একজন খেলোয়াড় হ্যাটট্রিকও করেছেন। ৬-০ গোলে তারা আজকে কাতারকে হারিয়েছে, যে কাতার তাদের ১ম ম্যাচে তাদের বিশ্বকাপে ১ম ড্রটি পেয়েছিল। কিন্তু আজকে তারা ০-৬ গোলে পরাজিত হয়েছে। সুইজারল্যান্ড এবং বসনিয়ার খেলায় সুইজারল্যান্ড ৪ গোল দিয়েছে বসনিয়াকে। যদিও ১ গোল তারা শোধ করতে পেরেছে বসনিয়া, কিন্তু শেষ পর্যন্ত সুইজারল্যান্ড ৪ গোলে জিতেছে। মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়ার খেলাটি এখন চলছে। এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আ কোনো গোল হয়নি যদিও। আপাতত এখানে শেষ করি। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। নাজমুল হাসান, আপনি শুনেছেন যে জেনিফার রাজকুমারকে নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক নিয়ে আজকে একটু আলোচনা করব এবং আশা করি আপনি আলোচনায় পার্টিসিপেট করবেন। আমাদের সাথে খায়রুল ইসলাম খোকন এবং বদরুল ইসলাম খানকে আমি বলেছি, কালকে বদরুল ইসলাম খান তাকে সমর্থন করছেন এবং খায়রুল ইসলাম খোকন এবং জি বদরুল খান, জি বদরুল খান, বদরুল খান, হোসেন খান, বদরুল খান, না না ওনার নাম বদরুল হোসেন খান, বদরুল হোসেন খান, জি রাইট, উনি উনাদের পক্ষে এবং খায়রুল ইসলাম খোকন, তারপরে আমাদের আবেদিন ভাই, মেজবা আবেদিন ভাই, এরা তাদের বিরুদ্ধে অবস্থান। কালকে আমি গিয়েছিলাম সেখানে এবং সেখানে আসলে ব্যাপারে যে কি, আমরা তো সাংবাদিকতা করি, আর ওইখানে আমার একটা ছবি তোলা হয়ে গেছে কিভাবে জেনিফার, এইটা কি আবার কেউ কেউ স্ক্রল করছে এই ছবি নিয়ে। তো আজকে পুরো জিনিসটা আমি ব্যাখ্যা করব, যদি 1 মিনিট 2 মিনিট যার সময় আমাদের লাগবে। জেনিফারের সাথে ছবি তোলা কি অপরাধ? না, আমি আসতেছি এই পয়েন্টে। আপনিও সাংবাদিকতা করেন, আমিও করি, এবং আমাদের অবস্থান বা কেউ তো আমাদেরকে ফতোয়া দিয়ে তার চিহ্নিত করার দরকার নেই, আমরা সাংবাদিকতা করি। বাট আই উইল কাম টু দি পয়েন্ট। আজকে একটু কথা বলবো এই বিষয়ে। 2টা মিনিট সময় দেন একটু। আমি আরিফের কাছে জেনে নিই আজকে নিক্সের যে ঐতিহাসিক আপনার বিজয় র্যালি সম্পর্কে। আরিফ, একটু শুনি আপনার কাছ থেকে কি হলো। বেসিক্যালি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন, মানে এই নর্থ আমেরিকার মধ্যে কানাডা যুক্তরাষ্ট্র ভিত্তিক যে পেশাদার বাস্কেটবল লিগ, যেটা ইউরোপের বিভিন্ন দেশের যারা সেরা খেলোয়াড়রাও কিন্তু এই মানে এই ধরনের লিগে অংশগ্রহণ করে থাকে। তো 53 বছর পর অপেক্ষার অবসান হয়েছে এবং এনবিএ চ্যাম্পিয়নশিপে আমরা যে খবরটা পেয়েছি যে নিউ ইয়র্কে নিক্সে বরণ করতে প্রায় 20 লাখের উপরে মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছিল, এবং আমরা দেখেছি যে তারপরও প্রায় 10,000 এনওয়াইপিডি পুলিশ সেখানে কাজ করেছে নিরাপত্তা রক্ষায়। তো যদিও কোনো বিশৃঙ্খলা হয়নি, এবং অনেকের মতে নিউ ইয়র্ক সিটি ইতিহাসে এটাই সবচেয়ে বড় টিকার টেপ প্যারেড। এটা সকাল 7টার আগেই শুরু হয়ে যায় এবং নির্ধারিত স্থান রাখা হয় যে কোথায় কিভাবে করে কারা কোথায় অবস্থান করবে, কিন্তু সে অবস্থানটা ফিল আপ হয়েও আশেপাশে অনেক জায়গায় কিন্তু ছড়িয়ে যায়। এবং মূলত এই টিমটিকে, অর্থাৎ নিক্সকে বরণ করতে, যে টিমটাকে বরণ করে নিতে নিউ ইয়র্কের অনেক মানুষ, অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হয়। এবং আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই, মানে এখন তো বিশ্বকাপ খেলা চলছে, এই বিশ্বকাপ খেলার মধ্যে মানে যুক্তরাষ্ট্রবাসী যে মানে তাদের প্রিয় বাস্কেটবল খেলাটাকে প্রাধান্য দিয়েছে এবং এত বছর পরে এই জয়টাকে বরণ করে নেওয়ার জন্য যে উৎসবে মেতে উঠেছে, এটা একটা অনেক বড় বিশ্বাস। যারা ওয়ার্ল্ড কাপ কভারেজ করতে এসেছে তারাও এই মানে এই আনুষ্ঠানিকতা দেখে রীতিমতো অবাক হয়েছে যে এরকম একটা আনুষ্ঠানিকতা যেখানে বিশ্বকাপ মঞ্চের মতো চলছে, তারপরও বাস্কেটবল যে যুক্তরাষ্ট্রের কাছে এতটা জনপ্রিয় সেটা দেখে সে অবাক হয়েছে। এবং আরেকটি বিষয়, নিউজটা আর 1 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, যে ম্যানহাটন ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ওয়ে, ব্রডওয়ে এবং আশেপাশের এলাকা কমলা নীল রঙের ছড়িয়ে যায়। এবং আমরা আরেকটি খবর পেয়েছি যে এইখানে আরো আনুষ্ঠানিকতা কয়েকদিন ব্যাপী চলবে এই জয়কে সমর্থন দিয়ে। ধন্যবাদ জনাব। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব খায়রুল ইসলাম খোকন। জি, এটা তো হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে নিক্স আগামী কাল অথবা পরশুদিন তারা সোমবার হোয়াইট হাউসে যাবে। আরেকটা জিনিস যেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির যে সাবওয়ে স্টেশন গুলোকে নিক্সের কালার অর্থাৎ কমলা এবং নীল রঙে সাজানো হয়েছিল, সেগুলি আগামী 2027 সালের এনবিএ মৌসুম পর্যন্ত অব্যাহত রাখা হবে, সেগুলি সরানো হবে।
থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। যাই হোক, Thank you, শুরু করি। আজকে যে মূল যে বিষয়টা বলেছিলাম, প্রথমেই দর্শকদের বলি, আমি রিপোর্টটাও দেখাবো একটু, যে গতকালকে আমরা খবর পেয়েছিলাম যে অজন পার্কে জেনিফার রাজকুমারের উনি যাবেন নির্বাচনী প্রচারণায়, এবং তার এই প্রচারণাকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে পক্ষে এবং বিপক্ষে, যা কভার করার জন্য আমি নিজে সেখানে গিয়েছিলাম। আমাদের রিপোর্টার জনাব মাহবুব, উনি আমার সাথে ছিলেন। সেখানে যাওয়ার পরে আমরা জেনিফার রাজকুমারকে তার ইসরায়েল ইস্যু নিয়ে আমরা প্রশ্ন করেছি, বিকজ এইটাই হচ্ছে মেইন ইস্যু, যে ইসরায়েল ইস্যুতে জেনিফার রাজকুমারের যে অবস্থান এবং বাংলাদেশ সোসাইটিকে তারা কীভাবে কী করছেন এগুলো নিয়ে কথা বলছেন। অন্যদিকে খায়রুল ইসলাম খোকন এখানে আছেন, তারা তার প্রতিবাদে ওখানে কথা বলছিলেন। সো আমরা দুইটাই কভার করছিলাম। কভার করা শেষ হওয়ার পরে আপনি জানেন আমরা সাংবাদিক, সো ওইখানে মুন্সিগঞ্জ সমিতির প্রেসিডেন্ট সেলিম সাহেব সম্ভবত, উনি জোর করে আমাকে বললেন, তাহের ভাই আপনার সাথে একটা ছবি তুলবো। এখন আপনি যদি একজন বলে, আমি প্রথমে ওনাকে বলছি, আমি একদম অন রেকর্ড বলছি, আমি বলছি আমি ছবি তুলি না। উনি বলছেন, না তাহের ভাই একটা ছবি তুলি আপনার সাথে। উনি আমার সাথে ছবি তোলার জন্য পাশে জেনিফার রাজকুমারের দাঁড়ানো। এই ছবি আজকে মনে হচ্ছে যে একটা অপরাধ হয়ে গেছে এই ছবি তোলা। এবং আমরা তো প্যালেস্টাইন ইস্যুতে আমাদের অবস্থান, এবং আমি আমাদের দর্শক যারা তাদেরকে বলবো, কারো কথায় বিভ্রান্ত হবেন না। আমরা সাংবাদিকতা করি, কারোর সাথে কোনো একটা ছবি তুললে এর অর্থ এটা ডাকে আমরা তাকে অ্যাপ্রুভ করতেছি অথবা তার পক্ষে কোনো সাফাই গাওয়ার জন্য এটা করা হয়েছে। ছবি আমি নিজে তুলিনি, আমার নিজের ফেসবুকেও দেই নাই, কোনো ধরনের সাফাই আমি গাই নাই। এটা যারা তুলেছে, যারা প্রচার করেছে, তাদের ব্যাপার। আমরা আমাদের সাংবাদিকতার নীতিমালা অব্যাহত রাখবো। আমরা কারো পক্ষে না। জেনিফার রাজকুমারকে আমরা এন্ডোর্স করি নাই, যে না আমি এন্ডোর্স করছি জেনিফার রাজকুমারকে। ডেভিড অর্কিন, যিনি জেনিফার রাজকুমারের বিরুদ্ধে এখানে ডিএসএ ক্যান্ডিডেট হিসেবে লড়ছেন, তিনি আমার স্টুডিওতে এসেছিলেন এবং তার ইন্টারভিউ আমি নিজে করেছি। আমি নিজে তার ইন্টারভিউ করেছি, এটা আর হয়ে গেছে অলরেডি। তার বিজ্ঞাপন আমাদের এখানে রান হচ্ছে। জেনিফার রাজকুমারের কোনো বিজ্ঞাপন আমাদের এখানে নেই। সো এইটা নিয়ে কিছু লোক আছে যারা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আমি আশা করি কেউ বিভ্রান্ত হবে না তাতে, বিকজ গাজা, মানবাধিকার, যুদ্ধ, এইসব ইস্যুতে টাইম টেলিভিশন আমার ব্যক্তিগত অবস্থান কি এটা সবাই জানেন। এটা নিয়ে কারো কোনো ফতোয়া বা কারো কোনো আপনার সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই। এটা আমাদের অ্যাক্টিভিটিস এটা প্রমাণ করে। থ্যাংক ইউ। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন জিনিসটি। নাজমুল্লাহ কিছু বলবেন বোধহয়। আপনি এত অ্যাপোলজিটিক কেন হচ্ছেন আমি বুঝতে পারলাম না। আমি অ্যাপোলজিটিক না, মোটেই না, কিন্তু কিছু লোক স্ক্রল করার চেষ্টা করছে এটা নিয়ে। না স্ক্রল করুক, একটা ছবিকে কেন্দ্র করে আপনাকে এতটা অ্যাপোলজিটিক হতে হবে কেন? আমি তো বুঝতে পারছি না। আপনার ছবি তুলে আপনাকে এতটা অ্যাপোলজিটিক হওয়ার প্রয়োজন তো নাই। সাংবাদিকতা পেশার মূল জিনিস হলো সবাইকে কভার করা, বেছে বেছে কভার করা। আমি তো না ওই জিনিসটা আপনাকে না আমি যেটা বলার চেষ্টা করছি, আপনি আপনার কর্মকাণ্ডের জন্য এত অ্যাপোলজিটিক কেন হবেন? আমি এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ। আমারও একই প্রশ্ন তাই সাহেব। আপনি সাংবাদিকতা যে কালকে তো শুরু করেন নাই, আপনি সাংবাদিক, আপনার কাছে ওইখানে যখন পেশাগত দায়িত্ব পালন করতে যাবেন, সেখানে ও ইসরায়েলের নেতানিয়াহু হইলেও আপনার সাথে তার ছবি থাকতে পারে, জেনিফার রাজকুমার হইলেও থাকতে পারে। আমার পেশাগত কাজে আমি যাব, ওখানে আমার সাথে ছবি উঠবে, এই ছবিকে গ্লোরিফাই করার জন্য কি আমি ব্যক্তিগতভাবে প্রমোট করতেছি? তখন আপনি একটা জায়গায় গেলেন, আমি তো ব্যক্তিগতভাবে কোনো প্রমোট করতেছি না। আমাদের দেশে আমাদের দেশের কন্টেস্টে যত স্বৈরাচার অনাচার, কার সাথে আপনার ছবি নাই? ওকে, অপরাধী, যুদ্ধ অপরাধী সবার সাথে আমরা সাংবাদিকতা করি। আমি তো কাউকে গ্লোরিফাই করার জন্য না, এবং আপনাকে আমি বলতেও পারি না আপনি কোন পক্ষে সাংবাদিকতা করতেছেন না করতেছেন। আপনি আপনার সাংবাদিকতা করবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি সংবাদ পরিবেশন করবেন, এটাই আপনার পেশার দায়। এবং আমি মনে করি এক জায়গায় পেশাগত ভাবে যে আপনি ওখানে গিয়েছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি মনে করি এখানে জেনিফার রাজকুমার হোক আর জেন কুমারী হোক, এইটার সাথে আপনার এই কোন অ্যাপোলজিক হওয়ার, এই যে নাজমুল হাসান ভাই বলেন, দেয়ার ইজ নো রিজন এট অল। এখন আপনাকে কে কি বলে এটা আমি তো আপনার এটা কোনো বিষয় না। আমি এটা অ্যাড করতে চাই, এটার সাথে সাথে ব্র্যাড ল্যান্ডারও কিন্তু ইহুদি, বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু ইহুদি, এবং ব্র্যাড ল্যান্ডারের সাথে ডিএস এর চমৎকার সম্পর্ক। তো ডিএস এর লোকরা তো কখনো প্রতিবাদ করে না যে ওই ইহুদিকে কেন ডিএস তে রাখা হচ্ছে। সব ইহুদি কি খারাপ? সব ইহুদি কি আমাদের বাংলাদেশের অনেক ইহুদি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের কাছ থেকে বেতন নিয়ে সংসার চালাচ্ছেন না? ইহুদি হাসপাতালে গিয়ে বাংলাদেশের সন্তান জন্ম দিচ্ছেন না?
আচ্ছা, যাই হোক, তো কালকে আমরা যে সেখানে গিয়েছিলাম, এই রিপোর্টটা আগে একটু দেখি, দেন আলোচনা করতে সুবিধা হবে। আমি রিপোর্টটা দেখি আগে, আপনারা সবাই দেখেন রিপোর্টটি, দেন আপনাদের সবার আলোচনা করতে সুবিধা হবে। গত 17 জুন বিকেলে ওজন পার্কে জেনিফার রাজকুমারের নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় বাংলাদেশি সহ বিভিন্ন কমিটির বাসিন্দারা প্রতিবাদ জানান। প্রতিবাদকারীরা গাজা ইসরায়েলি গণহত্যায় জেনিফার রাজকুমারের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জেনিফার রাজকুমার গাজায় ইসরায়েলি হামলা প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে বলেন তিনি মানবতার পক্ষে এবং মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের আদর্শে বিশ্বাসী। The huge controversy about you that you support Israel and Gaza war when people protesting against Gaza war and killing the people and women and children, you were silent. What is your comment on it? I am never silent. In fact, I am a human rights lawyer, and last year I advocated publicly that there be humanitarian aid given to Gaza. I am my whole life anti-war. I am a follower of Mahatma Gandhi. I don't even eat meat because I'm against violence. So I oppose war, and last year I was very vocal that there should be humanitarian relief for the people in Gaza. I am somebody who's friends with every community in this city, and I believe that hand in hand with you, we can create peace, we can end the war, and New York City will lead the way. So the allegation against you, which is you weren't during the time of Gaza war, you were in Israel and you show your support to Netanyahu government. Is it true? I have no connection with the foreign government. প্রতিবাদকারীরা জানান গাজা গণহত্যার বিষয়ে জেনিফার রাজকুমারের অবস্থান স্পষ্ট করতে তাকে খোলামেলা বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। What is your point? No, we just actually hosted a debate. She put her truck right outside our debate. She could have came inside. She didn't. So the reason we want to do this, we know Jennifer for a long time now. Yeah. I'm from Richmond Hill. You're from Ozone Park. We want whoever's running in our community. Enough with the photos. Come and tell us what you're doing for our community. Are you with or without? Are you with Palestinians? Are you against genocide? Are you for anti-caste bill? She has not. She's been not clear on her stances. All our brothers are asking is be clear of what you know. Tell us what your convictions are. And please, I just want to acknowledge one thing. I've been living in this neighborhood for last 47 years. I haven't seen any community activity. She's never part of community board, never part of education, EC council, never part of prison council. Suddenly came in, became assembly just because of our race, and we went and supported her. But she's only a plantation. She's a puppet of a group. She's an anti-Semitic, plus she's a favor of genocide, and also she's Modi, and she's been funded by Modi, which is anti-Muslim, and she been always. She even participated in praise genocide, which is United Nations court made what's his name, foreign minister, as a criminal. She walked with him. জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান বলেন, আমরা সবাই একই এলাকার বাসিন্দা, তাই প্রতিবাদকারীদেরকে জেনিফার রাজকুমারের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি সুস্পষ্ট করার আহ্বান জানান তিনি। Jennifer Rajkumar ব্যাপারে যে ইস্যু যেটা হইছে, there is a Palestine issue. I gotta talk to her. You gonna sit down with her. Thank you. You gonna sit down with her and talk, because she live in this area, we live in this area. We should together. We should work together. গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেনিফার রাজকুমার। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আলী, জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী সহ আরো অনেকে। So I set up the first legal defense fund for all immigrants. What that means is, because of my program, no immigrant is alone and in detention without representation. I believe everyone deserves a fair shot. That's who we are as Americans. You're treated with dignity and respect. I believe everyone on American soil should be treated with dignity and respect, no matter what your immigration status is. Bangladesh community, Bangladeshi, all kind of small, big, even if they invited, she's there. Nobody does. So she's our own like family member. So I like to request all of Ozone Park and South Ozone Park, all the borders of SAR, please vote for Jennifer. She's your sister. She's your daughter. She's your assembly woman. So
She's our own people. I like. Vote for Jennifer. Yes, we do. উল্লেখ্য ডিস্ট্রিক্ট 38-এ বাংলাদেশি ও মুসলিম ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে, ফলে গাজা ইস্যুতে প্রার্থীর অবস্থান এই নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় কমিউনিটির নেতারা। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। থ্যাংক ইউ নাজুল ভাই, আপনি রিপোর্টটি দেখেছেন রাইট? সো আমরা ওইখানে গিয়েছিলাম তাকে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য যে হোয়াট ইজ আর সো এই রিপোর্ট সম্পর্কে নাজুল ভাই এনি কমেন্ট? নো, এটা তো সবারই বক্তব্য তো রিপোর্টে আছে এবং যে everybody's report, everybody's রাইট। তার comment আমরা কি কথা বলতে পারবো আপনার না? কমেন্ট আছে রিপোর্টের উপর? And it's a public interest and that's what we cover this report. যে এটা নিয়ে যে এই কমিউনিটি না, তাই আরেকটা ব্যাপার এখানে পরিষ্কার করা দরকার। বাংলাদেশি যারা আছেন তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে সমর্থন করতেই পারেন, সেটা এবং সবাইকে যে একজন প্রার্থীকে সমর্থন করতে হবে কিংবা জোরপূর্বক করতে হবে এমন তো কোনো ব্যাপার না। আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা মনে করি, আমার কাছে ফিলিংস যেটা, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটির জন্য কে ভালো কাজ করতে পারবে, কার কন্ট্রিবিউশন আছে, কে আমাদেরকে সামনে নিতে পারবে, কে অতীতের রেকর্ড ভালো, এগুলো দেখার বিষয় স্থানীয় নির্বাচনে। এটা তো ন্যাশনাল ইলেকশন হচ্ছে না। আরেকটা বিষয় এখানে খুব স্পষ্ট, আমি যেটা মনে করি, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি বলা হয়েছে সে ইসরায়েলি গভর্নমেন্টকে হেল্প করেছে কিংবা একজন লোক ইসরায়েল সফর করতেই পারেন, যেমন আমাদের অনেকেই ইসরায়েল সফর করেন, বাঙালি মুসলমানদেরও অনেকে ইসরায়েল সফর করেন, তাতে তো আমি সমস্যার কিছু দেখি না। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা আরেকটা স্পষ্ট করেই বলি, সেটা হচ্ছে যে আমাদের সকলেরই নাগরিক অধিকার চর্চার ক্ষেত্রে আরেকজনের মতামতকে রেসপেক্ট করা উচিত, সেটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত না। থ্যাংক ইউ। আমি কথা বলতে পারি তাহের ভাই? জি মেজবা ভাই বলেন। জি বলুন, আপনার কথা শুনি আগে। তাহের ভাই, you are a journalist, you have a right to do journalism and you did whatever. You do not have to apologize anything. That's your job to bring what's going on in the community. And we actually live in Ozone Park. We live in the district of Jennifer Raskumar. She's our elected official, and we know what she's doing, and we have a right to be on her favor or against her. So whatever she did in community, she been only. First, we supported, we voted for her because she was the first South Asian who ran for it. I live in this residence. Even before she born, I've been living and doing community work. I don't know. I know a lot of people do not know. Of course, you know, and by now, I've been doing community work almost A to Z. My full-time job is to do community work, and I've been doing very proactive in this kind of job. She haven't done anything. I know she goes to, even she's not a elected official for Jackson. She goes everywhere. She sell her skin and community get to elected, but she's not. She's originally, which I have learned from her maybe 8 years of her term. She's just working for one of the group, and she came here, get elected, and they planted in our district because of they know we have a majority South Asian live in this community. That's why they send her. She's just renting a place. She do not have a resident in our district, renting at a place and running for election so she can elect it and be part of she can carry a seat in Albany. That was the main goal, which is I know because I live in this district and I know every move she does, and I know from her because I served in community board, I served in PCL Council, I serve in EC Council. I'm a founder of one of the large South Asian organization, which is capital budget is more than $1 million every year. We have more than 15 people working and doing community service work free of cost every day. And I'm part of the mosque, and I'm also founder of the Bangladesh Sport Council. So I know ins and out. I'm not saying, and I'm a Muslim. I have a two priority first, not one and two. One position I have a two priority. I advocate for Muslim because I'm a Muslim. Second, I advocate for Bangladeshi and South Asian because I am Bangladeshi and a South Asian. So I advocate for South Asian and Bangladeshi. Any need for South Asian and Bangladeshi, I will fight and advocate it. And as a Muslim, I also advocate for Muslim people anywhere I go. This is my first priority. I know it's a two different things, but it's both of them are my first priority. I advocate it because she's saying that she did it, but one thing, she goes to Israel parade, she supported, and she even signed the assignment to give arms to the Israel for genocide. I know she giving a food eat and then giving a bullet to shoot and kill. So this is my against, and this is not my, that's why I boycotted. I can boycott it for myself.
everybody have a right to. So we boycotted. It's nothing to do. And as you said, as a journalist, you have a right to bring everybody. And people, they say, I know a member in my family who supported her, but that's their choice. Everybody is adult. I Right. just want to make that clear. But in my opinion, as a community activist, I boycott because she does not any who choose and favor our community. She's all about her and the working for a group of people. That's Thank- all I am saying. I'm sorry for taking so long. My না থ্যাংক ইউ সো মাচ খায়রুল ইসলাম ভাই, আপনি যদি আপনার কথা শুনি এখন, ওয়াই ইউ আর অপোজিং এন্ড দেন সম্মানিত টাইম টিভি ভিউয়ার্স, আসলে প্রথমে বলবো যে আমাদের গতকাল আজকে আমি অনেক ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা অনেক দেখেছি যে আমাদের ওজন পার্ক ডিভাইডেড। এটা ভুল ধারণা। আমাদের ওজন পার্ক নেভার ডিভাইডেড। ইয়েস, আমাদের ডিফারেন্স থাকতেই পারে, ডিফারেন্স থাকবেই, বাপ হওয়া ছেলে বাপ হওয়া ডিফারেন্স থাকবে বা থাকতেই পারে। আমি আবারই প্রশ্ন ক্লিয়ার বলতেছি যে আমাদের ওজন পার্কের আপনারা যারা মিডিয়া ছিলেন বা যারা কাভারেজ করছেন মিডিয়ার মাধ্যমে অনেক শুনেছি যে আমরা ডিভাইডেড। অ্যাবসলিউটলি এটা রং ইনফরমেশন, এটা মিস ইনফরমেশন। আমরা সব আঙ্কেল ভাই ব্রাদার, আমরা সব ইউনাইটেড। সেকেন্ডলি মিস্টার ভাই যেটাই বলছেন, মিস্টার ভাই আসলে ওনার বক্তব্য পরে আমার আসলে কিছু বলারই থাকে না। আর আমি ওনার অনেক সময় আমি যখন টিভি ইন্টারভিউ আসি বা যখন আমরা প্রোগ্রামগুলো করি, আমি ওনার মাত আমি সবসময় আমার অটোমেটিক আসে পড়ে। কেন? উনি যেগুলা করছে আমাদের ওজন পার্ক বা নিউ ইয়র্ক সিটি, I mean, it's on the records. I mean, next time maybe we will do a TV segment. But let's get to Jennifer Rajkumar. So, উনি যখন প্রথম রান করছিলেন, আমরা সবাই সাপোর্ট করছি। 99% of South Asian, we all supported Jennifer Rajkumar, and that's why she was elected. But কি হয়েছে, উনি যখন when she was going up in powers, last 6 months ago, she ran for public advocate. আপনারা সবাই দেখেছেন যে একটা গ্রুপ আছে অ্যাক্ট জু, আর একটা গ্রুপ আছে কুইন্স জুইশ Alliance. They gave her $494,633 net contribution. In total of $508,000. এটা আমার কথা না, এটা আপনারা if you guys go online, you can check it out. That's from public advocate when she ran. Secondly, now she's running as a re-election for a state assembly. She took AIPAC money. She's a Modi supporter, and Modi is anti-Islam in India. আপনারা যদি দেখেন ইন্ডিয়ার মোদি ফলোয়ার কিরকম মুসলমানদের ওরা মারপিট করতেছে every single day, you guys will be heartbroken. And going back to what Ms. Abdin said a few minutes ago, and this is for the record, Jennifer Rajkumar, during when Israel was bombing Palestine, she signed for the bill to pass so they can get funding to kill kids and bomb children in hospital in Palestine. And when Vicky Palladino, আমাদের ভাইস চেয়ারম্যান একটা সিটি কাউন্সিল ওমেন, she publicly went against Islam and Islamophobia. We all protested. আপনারাও গেছিলেন. That day was -1 degree in Whitestone. We all went in front of our office. We protested. আমরা সবাই protest করছি। But উনার মুখটা কিয়া, উনার অফিসটা কিয়া, একটা আমরা লাইনও উনি কোনো একটা মন্তব্য করে নাই যে in support of Islam or support of Palestine. আমরা একা যুদ্ধ করেছি। And I want to read a statement from our community. Our concern is that Jennifer Rajkumar has aligned herself with organization, political forces that are many in our community view as pro-Israel. During a time when Palestine are being killed in Gaza, her campaign publicly endorsed from ACT Jew and Queens Jewish Alliance. We believe elected officials should be clear and blank check for war. No silence on Palestine. Suffering and no campaigning support should come before human rights. অর্থাৎ এই যে দুইটা সংগঠন এক জু আর কুইন্স জুইশ অ্যালায়েন্স, they are pro-Palestine. They took the initiative to raise fund Israel to bomb and kill kids and child, born, unborn, hospital, houses, worship places. That's why our community people are more awake now. ওরা এখন দেখতে পারছে ফেসবুকের মাধ্যমে, ওরা অনেক now our people in the district are going to meetings, they are understanding, and now Okay, that's why
The vast majority of the community are opposing her policies. She was our friend. She's our community. She's our friend. It's not that we don't like her. Is we don't like her policy. উনার যে policy গুলো উনার policy গুলো আমাদের সাথে একসাথে মিলে না। That's it. থ্যাংক ইউ সো মাচ, We see her every single day. থ্যাংক ইউ সো মাচ। বিশপ বদরুল খান, আপনার কাছে একটু যাই। ইব্রাহিম ভাই, আপনার কাছে আসতেছি আমি, এটা শেষ করে ফেলি। বিশপ বদরুল খান, আপনি তো কালকে রাজকুমারকে সাপোর্ট করে বক্তব্য দিয়েছেন, তার সাথে র্যালিও করেছেন ওজন পার্কের এই 101 এভিনিউতে। সো আপনি কালকে ওকে, সো হোয়াট ইজ ইয়োর পয়েন্ট? আপনারা এই যে একটু আগে খায়রুল ইসলাম আপনার খোকন যা বললেন, মেজবা আবদিন যা বললেন, আর আপনি এই এরিয়ার মুরব্বী, আপনি সাপোর্ট করছেন তাকে। সো ওনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাউ ইউ আর সাপোর্টিং জেনিফার রাজকুমার? তাহের ভাই, Excuse me. আপনার অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম যে আপনি এই ব্যাপারে হয়তো এলাবোরেটলি আলাপ আলোচনা যাইবেন, আমি হয়তো ঢুকতামই না, কারণ আমার অবস্থানটা আমি কালকে পরিষ্কার করছি ও কারণে যে জেনিফার রাজকুমার ইলেকশনও রান করেন এবং তাই বিগিনিংও যখন ইলেকশনও খাড়া হইছে, যার যাত্রাটা শুরু হইছে মিসবা বেদিন আমার বাতুজা থান, ওই যে প্লেস আছিল ওখানো, সেই প্লেসটা কি তাই যাত্রা প্রথম দিন তাই মিটিংর বাংলাদেশি কমিউনিটির মিটিংর প্রথম দিনটা উনার অফিস থেকে শুরু হয়েছে এবং ওই দিন থেকে আমি তাইরে চিনি এবং তাইরে সাপোর্ট করিয়া আইছি। আমি এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্সের লগে আমি ওতপ্রোতভাবে জড়িত নাই। যে সময় যারা কমিউনিটি বেস তারা সামনে আমরা আনে, আমরা তারারে সহযোগিতা হই, ইভেন মসজিদ লেভেলে বা কমিউনিটি লেভেলে যতটুকু করার আমরা পক্ষ থেকে করাও আমরা উৎসাহিত করি। কিন্তু জেনিফার রাজকুমার যেদিন থেকে ইলেক্টেড হইছে, আমরা কমিউনিটির খামে কাজে যেটা আমরা সাধারণত আমরা কমিউনিটি বেস যেখানে তাইরে পাই তাই যায় আয়, অন্য খেরুরে কোনোদিন আমরা ইলা তাইরা দেখছি না ওতপ্রোতভাবে। আমরা তো কমিউনিটি বেস কোনো অনুষ্ঠানও বা কোনো কিছু যাতায়াত খেরুরেও আমরা পাই নাই। তারা দেখি কোনো সময় বড় র্যালি উলি করলে তারা আই নাইলে বক্তব্য দেয়, তারার অনুষ্ঠান থাকে, তারা চলে যান, এই পর্যন্ত জানি। এই মহিলা আমরার এলাকাতে নির্বাচন করছে, একবার পাস করছে, এইবার খাড়া হইছে। তাইর পক্ষে বিপক্ষে এতে পলিটিশিয়ান হিসাবে তাইর পক্ষে বিপক্ষে থাকতেই পারে। আর যেহেতু তারা এখানেও আমার বাতি যায় নাচইন বাইক নাই নাচইন, তারা মেইন স্ট্রিম পলিটিক্সের লগে জড়িত, তারা আমার চেয়ে এই ব্যাপারে যথেষ্ট বালা কইতে পারবা খানো কিতা ওর না ওর, আমি অতটুকুর ভিতরে নাই। তো আমি যতটুকু আমার জানা মতো আমি যতটুকু দেখি, আর আমরা কমিউনিটি বেস তাই যতটুকু এখন পর্যন্ত করে রিটারে আমি কোনো অবস্থাতে তাই খরচে না খান হওয়ার কোনো সুযোগ নাই, যেটা অতীতে আমরা কোনো ধরনের ফান্ড গভর্নমেন্ট থেকে পাই নাই। ইদানিং তাই দেখছি আমরা কিছু ফান্ড টান্ড আনি দিছে, যেটা অতীতে আমরা রেকর্ড নাই, কেউ আমরা আনি দিছে না। আমরা ওই 35-40 বছর ধরে ওই জায়গায় 86 থাকি দেশও থাকি, ইলা কেউ কিছু করি দেওয়ার কোনো সুযোগ হয়েছে না। হয়তো কেউ এই সুযোগ নিছে না বা তাই পাইছে না। তো আমার কথা হইল কিনো সামনে ইলেকশন আইছে, আমরা কেউ না কেউ তো একজন ইলেক্টেড হইব, আর আমরা সবের যে একজন রে সাপোর্ট করবো ইলা কোনো কথা নেই, যাদের চয়েস থাকতেও পারে। তা আমি সোফার তাইরে দেখছি যতটুকু আমার দৃষ্টিকোণ থেকে আমরা যতটুকু পাওয়ার পলিটিক্যালি খানো কোন বিলো সাইন করছে এটা আমার দেখছিও না, কারণ আমি যেহেতু আপনার আগেও কইছি আমি মেইনটেইন পলিটিক্সের লোক অতটুকু জড়িত না, আমরা সামাজিক সংগঠন নিয়ে ব্যস্ত, অন্যান্য কামে ব্যস্ত। যারা আসুন তারা এই ব্যাপারে বালা করে কইতে পারবে এবং তারার অবস্থান অবশ্যই তারা পরিষ্কার করবা। তো আমি যেটা কইরাম যে এখন পর্যন্ত আমরা যেটুকু দেখি আর এটা কমিউনিটি বেস, আমি তাইরে কমিউনিটি লাগি আমরা যেদিন যেখান চাইছি বা করার সুযোগ হয়েছে তাইর কাছ থেকে আমরা পাইছি। ইন ফিউচার কি তো ওই বইটা কইতাম পারতাম না, আগামী নির্বাচনও তাই কতটুকু বালা করবো না করবো এটাও কইতাম পারিয়েন না। তবে আমি যেটা কথাটা ওই দিন তারে কইছি এখন পর্যন্ত আমি কই আর আমরার পক্ষ থেকে আমরা উচিত আমরা কমিউনিটি বেস যতটুকু পারি যার যার অবস্থান তাকে সহযোগিতা করা উচিত। এর লাগে ইকান নাই যে প্রত্যেকেও একজনকে সাপোর্ট করতে হইব বা দিতে হইব। আমি যে কথাটা গতকালকেও আপনারা কইছি, আর আরেকটা জিনিস যে কথাটা আপনারা বারবার আনছেন প্যালেস্টাইন ইস্যুটা লইয়া, দেখো এই ইস্যুটারে অবশ্যই প্যালেস্টাইন আমরা জন্মলগ্ন থাকি দেখি আর প্যালেস্টাইনের অবস্থান কাল যে প্যালেস্টাইনের নাইবারুর যে মুসলিম কান্ট্রি হল আমরা এই প্যালেস্টাইনের লোকে তারা লিভ করে, এই যে জেনোসাইড যে সমস্ত হইয়া গেছে, দুঃখ লাগে। একমাত্র বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশের গভর্নমেন্ট লেভেল থেকে দুঃখ প্রকাশটাও করা হয় নাই, গভর্নমেন্টের পক্ষ থেকে করে নাই বিগত গভর্নমেন্টে। কিন্তু আমরার পক্ষ থেকে মসজিদ থেকে প্রতিদিন
এই কমিউনিটির প্যালেস্টাইনের পক্ষে আমরা দোয়া মাহফিল করছি। কিন্তু ইন দ্য সেম টাইম যে ইরান আমরা 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 মুসলমান হলরে ইরানের পক্ষে বয়স উত্তর করি না, কিন্তু সেই ইরানই একমাত্র প্যালেস্টাইনের পক্ষে উকালতি করছে, মাইর করছে, দরবার করছে, ফসাদ করছে, যত কিছু করছে মুসলমানের পক্ষ ইয়া ইরানে করছে। কিন্তু সেই ইরানিদের পক্ষে কোনোদিন আমরা এজ এ মুসলমান হিসাবে তারার পক্ষে কোনোদিন একটা কথা রাস্তাঘাটে মসজিদ মন্দিরে কোনোদিন আমরা কেউ তুলি না। আমরা বড় মুসলমান হই, আমরা বড় ইমানদার হই, আমরা সারা প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দেই। কিন্তু যে মানুষগুলা যারা স্টেট ওয়াইড দেশ ওয়াইড যে প্যালেস্টাইনের পক্ষে মাইর করলো, যুদ্ধ করলো, কিন্তু তাদের পক্ষে এই বিগত দিনও ওয়ার হইলো, 8টা ওয়ার্ল্ডে আমেরিকার লোকে তারা যুদ্ধ হইলো, আমরা কিন্তু এজ এ বাংলাদেশি কমিউনিটি হিসাবে আমরা ইভেন মসজিদ মন্দিরেও আমরা কেউ এই ব্যাপারে কোনোদিন একটা কথা পর্যন্ত কই নাই। যাই আমি কথাটা অন্য ওয়েতে কইলাম একমাত্র কারণে যে আমরা এই আমেরিকার তাকি আমরা মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু এটা নিয়ে আমরা কোনো অবস্থাতে আমরার মাঝে অনৈক্য সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। আমি ধন্যবাদ দেই আমার বাতিজা কুক্ষণে কইছেন আমরার মাঝে কোনো ধরনের না, এটা তো এটা খাইল করে ইলেকশন হইব ফরুষের। কিন্তু আমরা এই ওজন পার্কে যারা বসবাস করি, আই গ্রেটফুল আমরা আর কমিউনিটির বাই বাত্তুজা লইয়া আমরা যেভাবে আছি, সামান্য কয়েকটা ব্লক নিয়ে যে ওজন পার্কর মেইন স্ট্রিমের বসবাস, সেখানে আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ইনশাল্লাহ আপনারা দেখছেন এবং ইনশাল্লাহ আগামীতেও দেখবেন, আমাদের মধ্যে অবশ্যই নাই এবং আগামীতেও সেটা থাকবে না। জানিফার রাজকুমারের ইলেকশন নিয়ে আমার মাঝে কোনো ডিভিশন হওয়ার কোনো সুযোগ নাই, ইনশাল্লাহ আগামীতে হইবে না। আপনারা যার যার অবস্থান থাকি যে যারে মনে করেন আপনারা সহযোগিতা দিতে পারেন, এটাই আমার কাম্য। এবং আগামী দিনও যে বা যারা ইলেকশন পাস করি আইব তারাই আমাদের প্রতিনিধিত্ব করব, এটাই আমরা আশা করি। আর সবের যে সবর পারপাস সার্ভ করবো এটা কোনোদিনও কারোর পক্ষে সম্ভব হয় না, আগামীতেও না। অবশ্যই আমরা একে অন্যর পরিপূরক হয়ে থাকতাম, এটাই আমরা আশা করি। আর পরিশেষে তাহের ভাই আপনারে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি কমিটি বেইসর লাগি যতটুকু করি যাইছেন ডে ওয়ান থাকি আইজ অবধি পর্যন্ত, আমরা সব সময় আপনার এটারে কনগ্রাচুলেশন করি এবং কন্টিনিউ আগামী দেও করমু। এবং আপনাকে অশেষ ধন্যবাদ এবং বিশেষ করে নাজমুল ভাই সহ যারা এই অনুষ্ঠানে এখন উপস্থিত আছেন, আমি আমার পক্ষ থাকি বিশেষ করে এই প্রবাসের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থাকি আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে, আমার ত্রুটিপূর্ণ অবশ্যই হয়েছে, ক্ষমা সুন্দর চোখে দেখবেন এই আশা ব্যক্ত করে আগামী দিয়ে কোনো না কোনো ভাবে আপনাদের সহযোগিতা কাম্য করি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। ইব্রাহিম কিছু বলতে চাচ্ছেন এই বিষয়ে? জি না, আমার বক্তব্য শুনেন, অনেক উত্তেজিত রাজনৈতিক সমঝোতা বক্তব্য শুনলাম। আমার প্রশ্ন আরেক জায়গায়। আমি এই প্রথমবারের মতো শুনলাম, আমি তো নিউ ইয়র্কের রাজনীতি মাঠ লেভেলের বুঝি না। এই যে খায়রুল আলম সাহেব বা মিসবাহ সাহেব তারা ভিতর থেকে জানেন, এই যে লাল পোশাক দেখলে আমার কিন্তু শরীরটা গরম হয়ে ওঠে। মানে এটা আপনি তো তাহের সাহেব জানেন। তো আমি হঠাৎ করে দেখি একজন লোক, একজন মানে পলিটিক্যাল লিডার, এই খালি লাল পোশাক, এর কি আচ্ছা আর কি কোনো জামা কাপড় নাই নাকি? আর এখন আজকে থেকে আমার মাথাটা That's a very good question. Very good question. I like No. This is not lal. This is red. আমি শেষ করি। আমি কোনো অবস্থায় এটাকে হেও করে বলতেছি না। আজকে আমার এই লাল কাপড় দিয়ে মাথাটা তো বাইন্ধে আছে, আমার কিন্তু তারা দেখতেই ভালো লাগে। লাল কাপড়ে হিজাবও পরছেন। আমার বক্তব্য হলো আমাদের রাজনৈতিক, আমি শেষ করি। ইব্রাহিম চৌধুরী খোকনকে একটা থার্মোমিটার গিফট করেন, কারণ ওনার শরীর যেভাবে গরম হচ্ছে, উনি যদি না মাপে 110 ডিগ্রি হিট করে তাহলে মারা যাবে। উই ডোন্ট ওয়ান্ট টু আমি শেষ করি। এগুলা লাল কাপড়ের এই লাল ঝান্ডার বিষয়টা গেল। আমি মনে করি যে Lal mane blood. She likes to kill people and children. That's what she does. That's what red means. আমার একটা ছোট্ট বক্তব্য হলো, এই যে কমিউনিটির একজন মানুষ হিসাবে, যে আমরা যেমন বড় বড় রাজনৈতিক ইস্যু নিয়ে বিরোধ করব, আবার কৌশলীয় হব, আমাদের কমিউনিটির যাতে লাভ হয়, কমিউনিটির যাতে ঐক্য থাকে, আমরা সবাই মিলে একটা শক্তি দেখাতে পারি, সেই ব্যাপারে আপনারা যে সমস্ত নির্বাচনী এলাকার লোকজন আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। মানে এই বলেই আমি আমার লাল ঝান্ডার প্রতি মানে আমার ভালোবাসাও নাই, অতিরিক্ত বিদ্বেষও নাই। কিন্তু আপনাদের প্রতি, আমাদের কমিউনিটির লোকজনের প্রতি আমার তো ভালোবাসা শান্তিপূর্ণ এবং সফলতা কামনা করি। জি যে আমাদের এই কমিউনিটিতে যেটা খায়রুল ইসলাম খোকন বললেন, আমাদের বদরুল খান বললেন যে তাদের মধ্যে মতের অমিল হতে পারে, বাট দে আর ইউনাইটেড।
তারা মতের অমিল হওয়ার অর্থ এটা না যে তাদের মধ্যে মতান্তর বা কোনো ধরনের বিভেদ আছে। আমি দিস ইজ দি বিউটি অফ দি আমি ডেমোক্রেসি। মিসবা এবং খায়রুল হোসেন খোকন এবং বদরুলের বক্তব্যটা শুনেছি। তারা যে কথাটি বলেছে ভেরি সিম্পল প্লেন কথা, ভোটার্স হ্যাভ দেয়ার চয়েস, তারা ভোটাররা চয়েস নেবে। হ্যাঁ, এবং এইটাই ভোটারদেরকে আমরা দেওয়া, এই সুযোগটা দেওয়া উচিত। তবে যেটা আমি মনে করি আমাদের কমিউনিটিতে যে জিনিসটা হয় না, এই ডেমোক্রেটিক চর্চাটা হয় না, মতামতের চর্চাটা হয় না। হয় কি, এক গ্রুপ মনে করে যে যদি আমার অপোনেন্টকে কেউ সাপোর্ট করে তার অর্থ সে আমার অপোনেন্ট হয়ে গেল, নট নেসেসারিলি ট্রু। আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটু শেষ করি, খায়রুল খোকন আমি একটু শেষ করি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি এই জিনিসগুলোকে খুব ওয়েলকাম করি, এই ধরনের চর্চা। যেমন তারা যে কথাগুলো বলেছে জেনিফার সম্পর্কে, এবং লেট জেনিফার ডিফেন্ড দোজ, এবং জেনিফার সেটা টাইম টেলিভিশনের তাহেরের সাথে ডিফেন্ডও করেছে। এখন ভোটাররা যারা ভোট কেন্দ্রে যাবে তারা ডিসাইড করবে হোয়াট দে উইল ডু। কিন্তু আমি মনে করি এই ধরনের ডিবেট যদি নন ভায়োলেন্ট, one thing I just Nazmul bhai, thank you. আমরা তো অ্যাকচুয়ালি আমরা তো যেহেতু আমরা কমিউনিটিতে আছি, আমাদের যারা আম পাবলিক আছে তাদেরকে জানানো দরকার আমাদের লিডাররা তাদের পয়েন্ট অফ ভিউ কমিউনিটিতে কি আছে, সে এইটাই আমরা করছি, আর কিছু করি না। আমরা বিরোধিতা করি নাই। আমরা অনেক মানুষ আছে কাজ করে আসতেছে তারা জানে না কোন লিডার, সো উই জাস্ট গিভ দ্য রাইট ইনফরমেশন। আমরা যেহেতু রিসার্চ করে যেটা পাই, নজমুল ভাই যেগুলো পয়েন্টগুলো ধরেছেন 100% রাইট। এই যে তিন চারটা এগুলা আমরা চর্চা করতে হবে। আমি বলি আরেকটা জিনিস বলি তাহের, আরেকটা জিনিস বলি, ওজন পার্কে যে বাংলাদেশি কমিটি আছে তারা ভেরি মাচ পলিটিক্যালি অ্যাক্টিভ রিগার্ডলেস অফ দেয়ার সিচুয়েশন পজিশন, তারা পলিটিক্যালি খুব অ্যাক্টিভ, সেটা বাংলাদেশ ইস্যু হোক আমেরিকার ইস্যু হোক, সব ইস্যুতেই। আরেকটা জিনিস আমি যেটা মনে করি যে খায়রুল খোকন এবং মিসবারা যে কাজটা করতেছে কিংবা বদরুল ভাইরা যে কাজগুলো করতেছে, এই চর্চাগুলো ভালো, কিন্তু মেক শিওর করবেন এগুলি যেন নন ভায়োলেন্ট হয়। আমরা আসলে বেশি আমরা নিজেরা সেই লং আইল্যান্ড সিটি থেকে ওজন পার্কে আমরা আমাদের কোনো স্বার্থ না, আমরা গেছি দুই পক্ষের বক্তব্যকে তুলে ধরার জন্য, এবং আমার কাছে মনে হয় যে আমরা নিজেরা তুলে ধরতে পেরেছি আপনাদের বক্তব্য এবং জেনিফারের বক্তব্য, এবং এটার একটা প্রয়োজন ছিল, কারণ অনেকেই জানতে চাচ্ছিল যে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, এবং কিছুটা হলেও যদিও ডিটেলস রাস্তার মধ্যে দাঁড়িয়ে তার এত লম্বা কথা বলা যায় না, ডিটেলস কিছু জানা যায়নি, বাট মোটামুটি একটা ফ্লেভার পাওয়া গেছে। উনি বলছেন যে উনি গান্ধীর কি বলছেন জানি না, বলে উনি বলছে উনি গান্ধীর ফলোয়ার। আপনারা তো অনেক উনি তো আপনাদের টিভি সেশনে আসছে, অনেক উনার ভিডিও আছে। একসময় বলে গান্ধীর সাপোর্টার, একসময় বলে মোদির সাপোর্টার, একসময় বলে নান ইসরায়েলি, উনার অনেক ভিডিও আছে। আপনারা যদি ইউ ক্যানট ডিফাইন পলিটিশিয়ান 100%। ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে ইরানকে শেষ করবে, এখন বলতেছে ইরান আমাদের থেকে অনেক টাকা পাবে, ওগুলি টাকা দিয়ে দাও। ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প ইজ ন্যাশনাল, ডোনাল্ড ট্রাম্প ইজ ন্যাশনাল, শি ইজ লোকাল, উনি স্টেট অ্যাসেম্বলি। সো আমাদের লোকাল মানুষ করে এগুলো তো আমরা এডুকেট করতে হবে, এগুলোর নলেজ গুলো আমরা। পলিটিক্স এমন একটা জিনিস যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, এবং এই চেঞ্জটাকেই যারা ওয়েলকাম করতে পারে তারা পলিটিক্যালি সাকসেসফুল হয়। থ্যাংক ইউ খোকন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। একটা সেকেন্ড ভাই, শেষ করতে হবে জি, 30 সেকেন্ড। আর একটা কোশ্চেন একজন লোকে আমাকে জিজ্ঞাসা করছিল, আর আমি ওনাকে অ্যান্সার দিয়ে দিয়েছি যে থায়ার ভাই কেন পিকচারটা নিলেন? আপনারা তো মিডিয়ার মানুষ, আপনারা দুনিয়ার সবার সাথে পিকচার নেবেন, এটা কোনো ব্যাপার না। আপনি যে আপনি দেখছি যখন আপনার প্রোগ্রামটা শুরু করছেন, আপনি অনেক ইউ অ্যাপোলোজাইজ, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাপোলোজাইজ, বিকজ আপনারা মিডিয়ার মানুষ, যে কোনো লোক আসবে, আপনারা ইউ গাইজ আর bilateral to the public, so you guys could take pictures with anybody. You shouldn't apologize for taking pictures, but a lot of times some journalists do take it above and beyond, so এগুলো একটু আমরা লক্ষণ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ খায়রুল হোসেন খোকন এবং মেজবাই, আপনার দুজনকে ধন্যবাদ অনেক, এবং বদরুল খান আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। ইব্রাহিম সাহেব খোকন, এখন ট্রাম্প প্রসঙ্গে একটু যাই। আমাদের আজকে নাজমুল ভাই অনেক সময় দিচ্ছেন। ট্রাম্প প্রসঙ্গ হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প সাহেব ইসরায়েলকে ডিফেন্ড করছেন, এবং জেডি বেন্স উনি আজকে অলমোস্ট থ্রেট করে দিয়েছেন ইসরায়েলকে। সো কি হচ্ছে একটু বলবেন? ইসরায়েলকে তো ডিফেন্ড করেনি ট্রাম্প। না আমি বলছি ডিফেন্ড না, আমি বলছি যে ইসরায়েলকে থ্রেট করে দিয়েছে। আমি কথাটা বলে ফেলি। আজকে নিউ ইয়র্ক টাইমসের হেডলাইনটা আপনি দেখেছেন নিশ্চয়ই।
আমি আচ্ছা, হেডলাইনটা এবং পড়ে মানে শোনাই আপনার জাস্ট ডিফেন্ড করেন নাই, ডিফেন্ড করেন নাই, বলেন আপনারা বলেন। না ডিফেন্ড করার কথা বলছি না, আমি বলছি থ্রেট। এই যে থ্রেট তো যে চুক্তির দিকে যাচ্ছে, সেখানে ইসরায়েল নাখুশ হয়েছেন। এই নাখুশ হওয়ার পর Yes, yes, yes. আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে ট্রাম্পকে আমরা এই ধন্যবাদ যে দিই। আমি বলে দিই এই হেডলাইনটা বলি আপনার, ভাইস আচ্ছা, বলেন। প্রেসিডেন্ট বলে ইস্যুস আমার এক কথা যখন বলতে দিবেন, ব্লান্ট তখন আর ওয়ার্নিং উয়া করলে তো আর টু বলতে পারি ইসরায়েল। না। এটা নিউ ইয়র্ক টাইমসের, এই যে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। ঠিক আছে ভাই, ভাই বলতেছেন, ভাই নামটা কি, এই ইয়েলো শার্ট নামটা কি ভাই? জি ইব্রাহিম ভাই হুকা আপনি হুনিয়ার আমি। ওকে, থ্যাংক ইউ। আমার কথাবার্তার সময় আর হইলে আমি আর কথা বলতে পারি না ভাই। আমি এক বলেন। কথা শুনি ভালো করে, আর আমি সংক্ষেপেই বলবো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যে ইরানের সাথে যে চুক্তি হচ্ছে, সেখানে ইসরায়েল এবং ইসরায়েলের সমর্থিত গোষ্ঠী তারা মনে করতেছেন এটা তাদের বিরাট বিপদ আসতেছে, তাদের মধ্যে একটা উষ্মা সৃষ্টি হয়েছে এবং সেখানে ইরান তার স্বার্থগত একটা জয় হচ্ছে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যারা প্রতিদিন সমালোচনা করেন, তার সাথে নতুন সমালোচনা যুক্ত হয়েছেন যারা ইসরায়েলকে দিয়ে এই যুদ্ধটা নিয়ে এই ফসলটা তুলতে চেয়েছিলেন। এখন আজকে যে কড়া বার্তায় যে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেন নাই, কিন্তু বেস যেটা বলছেন যে তোমাদের একমাত্র শক্তিশালী মিত্র, এই মিত্রকে আক্রমণ করো না। ইসরায়েলের ভিতরে এখন ইসরায়েলের যে লবিস্ট গোষ্ঠী আছে, ইসরায়েলের বিভিন্ন আইন প্রণেতারা, ইসরায়েলের এখানকার সমর্থক গোষ্ঠী, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করতেছেন। অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা যে খালি ইসরায়েলের মানুষ বা ইসরায়েল সমর্থিত এরা করেন না, এখানে টাইম টেলিভিশনে বসে অনেকেই করেন। বাট এই বেসের বক্তব্যটা আজকে তাদের উদ্দেশ্যে যারা মানে ওই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই কারণে সমালোচনা করতেছে, তোমাদের একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করে না। এটা পাওয়ারফুল লাইন হচ্ছে। ইসরায়েলে যারা মনে করতেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের বড় সমস্যা, তাদের জেগে উঠে বাস্তবতার গন্ধ নেওয়া উচিত। এটা বলা হচ্ছে যে পৃথিবীতে তোমাদের যে একমাত্র শক্তিশালী মিত্র বাকি আছে, তাদেরকে আক্রমণ করে না। মানে যুক্তরাষ্ট্রকে তুমি আক্রমণ করবা, প্রেসিডেন্টকে আক্রমণ করবা, পরে আজকে ইসরায়েলের মিত্রকে। সুতরাং এই বন্ধুত্বের যে একটা সীমা আছে, এইটা আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট ভেরি রাইটলি এক্সপ্রেস। এবং এই যে সন্ধিটা হচ্ছে, যে সন্ধিটায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে সব পক্ষকে যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু ইসরায়েল ওই সব পক্ষকে যুদ্ধ বন্ধ করতে, এটা হামাসে তারা লেবাননে গুলি চালাবে, হামাসের উপর গুলি চালাবে, এই জিনিসটা তারা মানতে রাজি না। কিন্তু আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য ইসরায়েলকে যদি দমানো না যায়, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুনে যতই সমালোচনা করেন, এই মানুষের সমালোচনার কোনো শেষ নাই, কিন্তু হি ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট যে ইসরায়েলের চোখের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে পারতেছে যে ইউ স্টপ ইট। এবং এই যে $300 বিলিয়ন যে প্যাকেজ, এই প্যাকেজে মধ্যপ্রাচ্যের পুরা ম্যাপ বদলে যাবে, মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতি বদলে যাবে যদি ইসরায়েলকে ডিসমেন্টেল করা যায়, ইসরায়েলকে দমন করা যায়। এবং ইসরায়েল বোঝা যায় যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আমেরিকাকে আর কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না। সুতরাং এই বার্তার বিরুদ্ধে আজকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভাইস প্রেসিডেন্ট যে স্পষ্ট বার্তা দিয়েছেন, এই বার্তাটা আমি মনে করি ইসরায়েলের জন্য একটি বার্তা এবং সারা বিশ্বের শান্তির জন্য একটি শক্তিশালী বার্তা। জি, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম আপনাকে এবং ট্রাম্প সাহেবকে একটু ধন্যবাদ দেওয়া আমার মনে হয় আপনি আমাদের পক্ষ থেকে দিয়ে দিয়েন নাকি? না, আপনি দেন। আপনার এখানে তো ট্রাম্পের বিরুদ্ধে না, আপনি যে একটু আগে বললেন যে খালি ট্রাম্প আলোচনা করে, তাহলে একটু ধন্যবাদ দিয়ে দিয়েন। যে ধন্যবাদ, ঠিক আছে, আপনাদের মুখে ফুল চন্দন পড়ুক। আমরা আপনি দিয়ে দিয়েন, অসুবিধা কি আছে? ইট ইজ এ হিস্টোরিক্যাল জিনিস, ইতিহাস। আজ থেকে মানে 100 বছর পরে, 50 বছর পরে হিস্ট্রি উইল রিমেম্বার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইসরায়েল আমেরিকা। আমি তো বলে দিচ্ছি, একটু ধন্যবাদ পৌঁছে দিন। জেএফকে পরে প্রথম ডোনাল্ড ট্রাম্প বলছে একটা। ভেরি গুড, থ্যাংক ইউ। আমি সাহাব ভাই আপনার কাছে একটু যাই, সাহাব ভাইয়ের কাছে একটু যাই। সাহাব ভাই আপনাকে অনেক অভিনন্দন, ধন্যবাদ, থ্যাংক ইউ। নজরুল্লাহ এই ব্যাপারে অ্যাসেসমেন্টের বেস্ট, নজরুল্লাহ এর অপিনিয়নটা শুনি আমরা। নজরুল আঙ্কেল একটু বলেন আপনারা, নজরুল একটু বলেন আপনারা, ব্যাখ্যা দেন, একটু ব্যাখ্যা দেন। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আপনারা ভিডিও অন করেন, নজরুল ভিডিও অন করেন, ভিডিও অফ হয়ে আছে। ওকে, আমি অন করতেছি। ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টা মূলত জরুরি মানে দেখতেছি আমি, সেটা হচ্ছে
হি ইজ এন আমেরিকান, 100% আমেরিকান। আমেরিকার স্বার্থ যেখানে উপরে সে সেখানে থাকবে। ইসরায়েল কিংবা অন্য কোনো দেশের স্বার্থ সে বেশি করে দেখছে না, আমেরিকার স্বার্থে বেশি করে দেখছে। এবং ডোনাল্ড ট্রাম্প এতদিন পরে বুঝতে পেরেছে যে মিডল ইস্টে আমেরিকার যে পলিসিটা এতদিন ছিল দ্যাট ইজ রং, এবং এটা ইসরায়েল বেসড পলিটিক্স ছিল, সেটা থেকে তারা সরে আসছে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আজকে সেটা আরো স্পষ্ট করেছেন। রাইট, ওই যে আপনাকে বললাম যেটা ব্লান্ট ওয়ার্নিং করছে ইসরায়েলকে একেবারে, যেটা আমি না না, আমেরিকার ফরেন পলিসির একটা মেজর চেঞ্জ হচ্ছে কিন্তু। তা তো অবশ্যই, এটা তো আমি কখনো কোন জেনারেশন 1979 এর পরে প্রেসিডেন্ট কার্টারের নির্দেশে যে হেলিকপ্টারটা গিয়েছিল আমেরিকানদেরকে পিক করতে এবং যেটা ক্র্যাশ করেছিল, তারপরে ইরানের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্ক কমপ্লিটলি 360 ডিগ্রি না হলেও আমি বলবো অ্যাটলিস্ট 270 to 80 ডিগ্রি টার্ন করেছে এখন। এবং আমেরিকা, আমরা হয়তো দেখে থাকবো না, অনেকেই বেঁচে থাকবো না, আমেরিকা উইল বি ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ ইরান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাহাব ভাই, আপনার কাছে যাই, এনি কমেন্ট? এইসব ব্যাপারে তো কমেন্ট নেই আপনার, রাইট? আপনার কাছে জানতে চাই একটা ঔষধ সম্পর্কে। আজকে অনেকেই ফোন করেছেন যে তারা ফার্মেসিতে গিয়েছিলেন এবং ফার্মেসিতে গিয়ে দেখা যায় তাদের মেডিকেড আছে, মেডিকেয়ার আছে, কিন্তু ওষুধ দিচ্ছে না। বলছে যে ডক্টর তাদের প্রেসক্রিপশন দিয়েছে এই ডক্টর এনরোল না মেডিকেয়ারের সাথে। সুতরাং সে যদিও যে হাসপাতাল থেকে তাদেরকে প্রেসক্রিপশন পাঠিয়েছে, এই হাসপাতালের মেডিকেটের সাথে এনরোল যে ডক্টর, তাকে এই প্রেসক্রিপশন দিতে হবে, ওকে দিলে হবে না। এবং অনেককে পয়সা দিয়ে ওষুধ কিনতে হয়েছে, এবং আপনারও এক্সপিরিয়েন্স হয়েছে আজকে, আমি নিজেও দেখেছি, এটা নিয়ে অনেক ফোনও আসছে আমাদের কাছে। এক্স্যাক্টলি এইটার পলিসিটা কি আপনার? এটার কারণ হলো কি, ফার্মেসি যখন বিল করে তাদের ডাক্তারের এনপিআই নাম্বার পুট করতে হয়, এটা ন্যাশনাল প্রোভাইডার আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা এই প্রোভাইডারকে অথবা নার্স যে প্রেসক্রাইব করে, নার্স অথবা পিএ, তাকে মেডিকেডের সাথে অথবা সিএমএস এর সাথে, মেডিকেয়ারের সাথে কন্ট্রাক্ট সাইন করতে হয়, যাতে তারা ওইটার প্রোভাইডার হবে। এই প্রোভাইডারশিপটা যদি তাদের না থাকে, ফার্মেসি যখন ওই পার্টিকুলার ডাক্তারের, বিশেষ করে রেজিডেন্স অথবা নার্স প্র্যাকটিশনার, তাদের এনপিআই যখন ইউজ করে, তখন মেডিকেড এবং অনেক সময় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিও এটা ডিনাই করে। এটা তাদের কোইন্সিডেন্স করে, তাদের এনপিআই আছে প্লাস ডিএ নাম্বার, ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি যে নাম্বারগুলো, এটা একসঙ্গে মিলে আমাদের পাঠাইতে হয়। বিশেষ করে এই প্রবলেমটা অ্যারাইজ করে যখন নতুন এই মে-জুন মাসে যখন নতুন ইন্টার্ন অথবা রেজিডেন্ট যখন হসপিটালে ঢুকে, তারা তো স্টুডেন্ট থেকে। জি, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার ভিডিও ফ্রিজ হয়ে আছে সাহাব ভাই। আমার মনে হয় ওনার নেটে প্রবলেম হচ্ছে। অনেক সময় তারা এটা দেয় না, হয় অনেক সময় গাফিলতি করে অথবা তাড়াহুড়া করে দেয় না। সেই কারণে যখন প্রেসক্রিপশন আসে ফার্মেসিতে, তারা ওই বিল করতে পারে না। তখন অনেক ফার্মেসি বলে ইউ হ্যাভ টু পে ফর ইট। এখন অনেক সময় যদি কোনো অ্যান্টিবায়োটিক থাকে, বিশেষ করে বাচ্চার জন্য, তাদের কোনো অপশন থাকে না, পেশেন্টগুলো পে করে দেয়। কিন্তু ফার্মেসি অনেক সময় একটু যদি ধৈর্য ধরে, যদি জানে যে এই ডাক্তারটা কোন হসপিটালে কাজ করতেছে অথবা কোন ক্লিনিকে, তার নাম্বারটা তাদের অনেক সময় জানা থাকে, ইচ্ছা করলে তারা পারে। আমরা করি অনেক সময়, বিশেষ ক্ষেত্রে আমরা ট্রাই করি ওই নাম্বারটা নেয়ার জন্য, যাতে হেল্প করার চেষ্টা করি। কিন্তু অনেক ফার্মেসি চেইন আছে অন্য, তারা এটা ওই কষ্টটা করে, বুঝছেন? জি, আপনার ভিডিও মাঝে মাঝে আটকে যাচ্ছে। জি, আমরা বুঝতে পারছি। সো তাহলে এখন যেটা করতে হবে, যে কেউ যদি তার প্রেসক্রিপশনের কোনো ডাক্তার লেখে, দেখতে হবে যে সে মেডিকেটের সাথে এনরোল কিনা, রাইট? এনরোল কিনা। হ্যাঁ, মেডিকেটের সাথে এনরোল না হলে সে যদি প্রেসক্রিপশন লেখে ওই ডাক্তার, দেন তার মেডিকেট থাকলেও সে কিন্তু ওষুধ পাবে না, কিনতে হবে। ওষুধ পাবে না, কারণ হলো কি ফার্মেসি ওইটাতে বিল করতে পারতেছে না। সো দিস ইজ সামথিং নিউ। কেউ দিবে না ওষুধ, বিশেষ করে দামি ওষুধ যদি হয়। এটা ডাক্তার সাহেব যে কোনো রোগী দেখার আগেই তিনি স্পষ্ট করে ক্লায়েন্টকে বলা উচিত যে আমি এখানে এনরোলমেন্ট আছি,
আপনি রুগী একটা দেখে ফেলাইলেন, আপনি তো বিলই করতে পারবেন না, আপনি আবার পেশেন্টে বিপদে তারপরে ফেলাইলেন। তারপরে আরেকটা জিনিস আছে, কিছু কিছু ডাক্তার আছে আমরা যেটা বলি ওআইজি, মেডিকেডের থেকে এক্সক্লুডেড, অর্থাৎ তারা কোনো ক্রাইম করছে, তাদের লাইসেন্স এখনো আছে, প্রেসক্রাইব করতে পারে, কিন্তু তাদের মেডিকেডের প্রিভিলেজটা নেওয়া হয়েছে অথবা তাদের ডি এর প্রিভিলেজটা নাই, সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো যায় না। ও তাইলে উনি প্রেসক্রিপশন লিখলে ওষুধ মেডিকেট কভার ওষুধ করবে যাবে না। অনেক ডাক্তার আছে যেতে পারবে না। মেডিকেডের, অনেকে ফ্রড করছে, তাই না? এখন এর কিন্তু তথ্য গোপন কেসটা রেখে এখন পেন্ডিং আছে। রুগী দেখার কাম ছাড়তেছে। হ্যাঁ, অনেকে আছে এবং অস্ট্রেলিয়াতে অনেক ডাক্তার আছে। এই জালিয়াত চতুকের ফাঁদ থেকে পড়বেন আর পরে মানুষের মানে সরকারকে গালাগালি করবে, ট্রাম্পকে গালাগালি করবে। হ্যাঁ, ওইটা আপনি অন্যদিকে চলে এখন যাচ্ছেন ওই আবার। জন্যই তো হ্যাঁ। ট্রাম্প আপনার গভর্নরকে, আপনার নিউ ইয়র্ক স্টেটের হেলথ ডিপার্টমেন্টকে, আপনার মেডিকেডের যে চিফ নিউ ইয়র্ক স্টেটের আর কমিশনারকে সু করছে যে তারা যে পিপিএল সিলেক্ট করছে উইদাউট এনি বিডিং। আপনারা জানেন কিনা জানি না, এই যে জি জানি, কিন্তু এগুলো বললে তো হ্যাঁ, আপনার এটা আপনার সু আমার করছে। পাশের লোকজন আছে তারা রাগ করেন। আর তারপরে আবার আজকে একটা নিউজ দেখছেন পাকিস্তানি, হ্যাঁ, একটা অ্যাডাল্ট কেয়ারের, 38 মিলিয়ন কিন্তু এই অ্যাডাল্ট কেয়ার বিজনেসটা কিন্তু আমাদের অনেক বাঙালি যারাই হোম কেয়ার করতো এবং অনেকে যাদের যে সিডিপিপি ছিল, সিডিপিপি অনেকে বাদ হয়ে গেছে, এখন তারা মনে করছে সিডিপিপি তো আমার নাই, আমি এখন অ্যাডাল্ট কেয়ার কোনো একটা ওয়্যার হাউস একটা অথবা রেস্টুরেন্টের বেসমেন্ট ভাড়া দিয়ে অ্যাডাল্ট কেয়ার আরম্ভ করছে। অ্যাডাল্ট কেয়ারটা হলো অনেক সময় দুপুরবেলা আপনি বাসা থেকে 10টা-11টার সময় কোনো গাড়িতে নিয়ে আসবেন, নিয়ে এসে কিছু গান বাজনা অথবা যদি মৌলানা সাহেবরা থাকে একটু মিলাদ পড়াবে অথবা কোরআন শেখাবে, অনেকে শিখে দুপুরে একটা লাঞ্চ দিবে, দিয়ে মেডিকেটকে আপনার আমি জানি না হাউ মাচ দে বিল, মেবি $40-50 ওই টাইমটার জন্য তারা বিল করে, আবার বাসায় পৌঁছে দেয় $68। আপনি বলে আমি জানতাম $68 $68 per day adult day care. হ্যাঁ, অ্যাডাল্ট ডে কেয়ার। তো এটা আপনার একটা ইজি বিজনেস, আপনার কোনো নাই। আর আমাদের অনেক বাঙালি বাপ মা অথবা শ্বশুর শাশুড়ি বাসায়তে বসে থাকে, বাসায় যখনই থাকে ছেলের বউও টেক কেয়ার করবে না, মেয়েও টেক কেয়ার করবে না, ইউ জাস্ট গো দেয়ার, কিছু ঘুরিয়ে মাঝে মাঝে গাড়িতে হাটসনে ঘুরিয়ে বেড়ালো, স্ট্যাটেন আইল্যান্ডে নিয়ে বিচে নিয়ে দিল, অথবা মাঝে মাঝে মসজিদের বসাই দিল অনেকে, যে মসজিদের দুপুরে নামাজ পড়ে তারপরে। সো পাকিস্তানি এটা কি হয়েছে আপনার? মানে এটা শুধু পাকিস্তান, আমাদের বাঙালিরও করতেছে, শুধু পাকিস্তানি বললে তো হবে না। পাকিস্তানে তো ধরা খাইছে এইটাই। আর যেগুলো আছে তো এগুলো আমরা মন্তব্য করলে তো হবে না, আবার তো ইউ হ্যাভ টু বি প্রুভেন টু ফাউন্ড গিলটি অর বি অ্যারেস্টেড। যেটা ওরা ধরে ফেলছে, তখন যারা পাকিস্তানি এটারে গতকালকে ওরা অ্যারেস্ট করছে। কিন্তু পাকিস্তানিতে অ্যারেস্ট করছে, হি ওয়াজ ইনভলভ উইথ দ্য ডেমোক্রেটিক পলিটিক্স, এবং মেয়রের সাথে তার অনেক ছবি আছে, অনেক টাকা ডোনেট করে। আমাদের সাবেক মেয়র এরাদের সাথে, প্লাস হি ওয়াজ আ মেম্বার অফ দ্য কমিউনিটি বোর্ড 13 ইন ব্রুকলিন, প্লাস আরো 9 জন ব্রুকলিন কমিউনিটি বোর্ডের 9 জন, ওর সাথে 9 জন ছিল, ওরাও ধরা খেয়েছে। আচ্ছা, এখন আপনার লাস্ট একটা প্রশ্ন করি, আপনারা অ্যাসেম্বলিতে কাকে সাপোর্ট করছেন? এরিক ডিলানকে? অ্যাসেম্বলিতে আমাদের ব্রুকলিন থেকে আমি বা আমাদের যে গ্রুপরা আছে, আমরা সাপোর্ট করেছি ক্রিশ্চিয়ান সেলেস্টেট, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 54, ক্রিশ্চিয়ান সেলেস্টেট ডিএসএ, পার্ট অফ মামদানি। হোয়াট অ্যাবাউট এরিক ডিলান? উনি কি সেম এরিয়া? জি, উনি ওনার অপোনেন্ট, উনি এরিক ডিলান, ওনার আব্বু ছিলেন আগে আমাদের এলাকার অ্যাসেম্বলি, প্লাস উনিও ছিলেন সেনেটে। ওরা অনেক দিন থেকে এই সিটটা ধরে রাখছে, মেবি মোর দ্যান 30-40 years. It is time for a change. He and Christian Selectate is a very young, energetic, very knowledgeable person, and we all need to come as a community and support him for Assembly District 54, June 23rd. Let's all come together and support Christian Selectate for Assembly District 54. আমি জানার জন্য কথা বলছিলাম। যাই হোক, আজকে আর সময় হবে না, সময় শেষ হয়ে গেছে। জনাব সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য, কারণ আমরা অনেকেই জানতাম না এই বিষয়টি। না জেনে আপনারা এই বিভিন্ন মেডিকেট যখন
এই আপনার কাছে ফার্মেসিতে যখন প্রেসক্রিপশন আছে দেখা যায় ফিরে আসতে হচ্ছে যে 50 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা বিল দিতে হচ্ছে তার মেডিকেট থাকার পরেও। সো আজকে জিনিসটা এটা অনেক সময় অ্যাভয়েড করতে পারে, ওই ফার্মেসিকে একটু রিকোয়েস্ট করলে হয় অনেক সময়, যদি ফার্মেসির সাথে সম্পর্ক ভালো থাকে। জি অর্থাৎ সে ইচ্ছা করলে কিন্তু খুঁজে বের করতে পারে। Right. কিছু একটা পেশেন্টকে কিছু একটা হিন্টস দিতে হয়, অথবা তার যদি প্রিন্টেড কপি থাকে অনেক সময় ওইখানে অনেক ইনফরমেশন থাকে, ওইখান থেকে বাইর করা যায়। জি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব খায়রুল ইসলাম খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। 35 বছর আগের এক অভিবাসী তরুণ, ডেলিভারি বয় থেকে ডিশ ওয়াশার, অদম্য ইচ্ছায়